মোটামুটি ডিসকাশন হয়ে গেছে ইন জেনারেল। আজকে ইন্ডিভিজুয়াল অ্যান্টিটিউবারকুলার ড্রাগস এগুলো আগে ডিসকাশন হোক। আমরা কালকে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগস বললাম কি আইএনএইচ, রিফাম্পিসিন, ইথামবুটল, পাইরাজিনামাইড এন্ড স্ট্রেপ্টোমাইসিন। ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগস কি মূলত ইন্ডিভিজুয়ালি ডিসকাশন এটা করতে হবে, মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল আইএনএইচ, আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড বা সংক্ষেপে আইসোনিয়াজাইডও বলা হয়। Among all the antitubercular drugs, INAs is the most active antitubercular drugs. এজন্য without INAs antitubercular drug therapy হতেই পারে না। এটা হলো most active. They are highly active against actively multiplying tubercle bacilli. তো আইএনএস এর মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোডাইনামিক্স, এটা একটু মনে রাখো। আইএনএস inhibits synthesis of mycolic acid, an important and essential component of cell wall of tubercle bacilli, Mycobacterium tuberculosis. সেল ওয়ালের কম্পোনেন্ট মাইকোলিক অ্যাসিড এটা সিনথেসিস ইনহিবিট করে, এইভাবে সে অ্যান্টিটিউবারকুলার ইফেক্ট দেয়। দিস ইজ মেকানিজম অফ অ্যাকশন। এবারে ফার্মাকোকাইনেটিক্স নিয়ে একটু কথা। ওরালি দিলে এটা ওয়েল অ্যাবজর্ব হয়, আর এটা ডিস্ট্রিবিউশন গুড ডিস্ট্রিবিউশন হয়। ইভেন বডির অল বডি ফ্লুইড কম্পার্টমেন্ট এটা চলে যায়। এটা সিএসএফ এও এটার পেনিট্রেশন আছে। এই জন্য যেখানে রিস্ক আছে সিএনএস টিউবারকুলোসিস আর টিউবারকুলার মেনিনজাইটিস, আর অলরেডি টিউবারকুলার মেনিনজাইটিস হয়ে গেছে, আইএনএস মাস্ট। যদিও কোনো টিবি থেরাপি আসলে আইএনএস ছাড়া দেওয়া হয় না। তো এটার ইম্পর্টেন্স হচ্ছে যে এটা মেনিনজিয়াল আর সিএনএস টিউবারকুলোসিসের ক্ষেত্রে এটার গুড পেনিট্রেশন হয়, যেহেতু সিএনএস এ এটার গুড অ্যাক্সেস আছে, ওয়েল ডিস্ট্রিবিউটেড অন অল বডি ফ্লুইড ইনক্লুডিং সিএসএফ। তো এবারে আসি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অলওয়েজ ফেস করতে হয়, অ্যাডভার্স ইফেক্টস অফ আইএনএস। হেপাটোসেলুলার ড্যামেজ, হেপাটাইটিস, peripheral neuropathy. Peripheral neuropathy হলে there will be tingling and numbness of lower limb, that is foot. আইএনএস এর সঙ্গে পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা হলো অ্যাডভার্স ইফেক্ট হিসেবে সবাই শুনতে চান। পরীক্ষায় যদি অনেক সময় ভাবে জিজ্ঞেস করা হয় যে একটা অ্যাডভার্স ইফেক্ট বলো, তখন ইউ শুড টেল পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি একদিকে বললাম, আর একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট আমরা বললাম হেপাটাইটিস আর হেপাটোসেলুলার ড্যামেজ, হেপাটোটক্সিসিটি। তো অনেক সময় এটাও জিজ্ঞেস করা হয় যে কাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার চান্স বেশি আর কাদের হেপাটোসেলুলার ড্যামেজ আর হেপাটাইটিস হওয়ার চান্স বেশি। তো এটা বলতে গিয়ে তোমাদের ওই ফার্মাকোকাইনেটিক্স এর আরেকটা ফেজ, দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন অফ অর মেটাবলিজম অফ আইএনএস, এটা একটু মনে করতে হবে। এটা কি তোমাদের মনে আছে? বায়োট্রান্সফরমেশন একটু বলা হয়েছিল, আইএনএস কিভাবে মেটাবলিজম হয়, বায়োট্রান্সফরমেশন হয়। অ্যাসিটাইলেশন। হ্যাঁ, বায়োট্রান্সফরমেশন অফ আইএনএস, অ্যাসিটাইল মানে বায়োট্রান্সফরমেশনের ফেজ কয়টা? রিঅ্যাকশন, ফেজ 1 এন্ড ফেজ 2 রিঅ্যাকশন, মনে আছে না? হ্যাঁ, মোস্ট অফ দ্য ড্রাগের ক্ষেত্রে যেটা হয়, আগে ফেজ 1 হয়, ফেজ 1 এ যাওয়ার পরে ফেজ 1 এর মেটাবোলাইটটা ফেজ 2 তে যায়, তারপরে এটা এক্সক্রিটেবল হয়। আর কোন ড্রাগ উইদাউট বায়োট্রান্সফরমেশন এক্সপ্রেশন হইতে পাবে, এ ফিউ ড্রাগ। আর কোন ড্রাগ ফেজ 1 এ গিয়ে এক্সক্রিট হয়ে যেতে পারে, আবার কোন ড্রাগ ফেজ 2 তে গিয়ে এক্সক্রিট হয়ে যেতে পারে। আবার আইএনএস এর ক্ষেত্রে একটা এক্সেপশন, সেটা হলো আগে এটার ক্ষেত্রে ফেজ 2 রিঅ্যাকশন হয়, এরপরে ফেজ 2 রিঅ্যাকশনের মেটাবোলাইটটা ফেজ 1 রিঅ্যাকশনে যায়, এরপরে এটা এক্সক্রিটেবল হয়ে এক্সক্রিট হয়ে যায়। তো
তো ফেজ 2 আগে, তার মানে হলো ফেজ 2 তে যে কনজুগেশন রিঅ্যাকশন গুলো আছে সেটাই আগে হয় আইএনএস এর ক্ষেত্রে। আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রোজাইড, তো এটা আগে অ্যাসিটাইলেশন হয়, অ্যাসিটাইলেশন হয়ে আইসোনিকোটিনিক অ্যাসিড প্লাস অ্যাসিটাইল হাইড্রোজাইড, এই দুইটা মেটাবোলাইট ফরমেশন হয়। এর মধ্যে আচ্ছা, এরপরে হলো এই অ্যাসিটাইল হাইড্রোজাইড আর এদিকে আইসোনিকোটিনিক অ্যাসিড, এরপরে ফেজ 1 রিঅ্যাকশন হয় যেটা হলো হাইড্রোলাইসিস। এরপরে ফেজ 1 এর মেটাবোলাইটই এক্সক্রিটেবল। এখন হলো যাদের ক্ষেত্রে অ্যাসিটাইলেটর স্ট্যাটাস হিসাবে আমরা আবার ফার্মাকোজেনেটিক্স একটু বলেছি, কেউ কেউ স্লো অ্যাসিটাইলেটর, আবার কেউ কেউ র্যাপিড অ্যাসিটাইলেটর। তো যারা স্লো অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার চান্স বেশি, আর যারা র্যাপিড অ্যাসিটাইলেটর মনে করা হয় যে তাদের ক্ষেত্রে হেপাটোটক্সিসিটি হওয়ার চান্স বেশি। তো এটা মেকানিজমটা হচ্ছে, যারা র্যাপিড অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে ওই যে ফেজ 1 এর ফেজ 2 এর একটা মেটাবোলাইট বলা হলো অ্যাসিটাইল হাইড্রোজাইড, এই মেটাবোলাইটটা হেপাটোটক্সিক। তো যাদের ক্ষেত্রে র্যাপিড অ্যাসিটাইলেশন হবে এবং র্যাপিডলি এই হেপাটোটক্সিক মেটাবোলাইট অনেক অ্যাকুমুলেশন হবে অ্যাসিটাইল হাইড্রোজাইড, এর কারণে তাদের ক্ষেত্রে হেপাটোটক্সিসিটি বেশি হয়। আর যারা স্লো অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। কারণ হলো এক্ষেত্রে যেটা পোস্টুলেটেড মেকানিজম সেটা হলো যে আইএনএস হ্যাজ স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ পাইরিডক্সিন, দ্যাট ইজ ভিটামিন B6। পাইরিডক্সিনের সঙ্গে আইএনএস এর অনেকটা স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, এজন্য আইএনএস অ্যাডমিনিস্ট্রেশন করলে আইএনএস বডির সেই সব সাইট দখল করে ফেলে যেখানে নরমালি পাইরিডক্সিন থাকার কথা, যার ফলে পাইরিডক্সিন বডিতে থাকতে না পারে সেই ইউরিন দিয়ে এক্সক্রেট হয়ে যায়। আর এক্সক্রেট বেশি হয়ে গেলে পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি বডিতে দেখা দেয়। এই পাইরিডক্সিন ডেফিসিয়েন্সির কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। তাহলে স্লো অ্যাসিটাইলেটর যারা তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার চান্স বেশি। আর এটার একটা মেকানিজম বলা হয় যে পাইরিডক্সিনের সঙ্গে আইএনএস এর স্ট্রাকচারাল সিমিলারিটি থাকার কারণে আইএনএস দিলে পাইরিডক্সিন বডি থেকে এক্সক্রিট হয়ে যায় বেশি, আর বডিতে পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি দেখা দেয়, এই কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। তাহলে ম্যানেজমেন্ট কি হবে? প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ আইএনএস ইনডিউসড পেরিফেরাল নিউরোপ্যাথি। আইএনএস থেরাপি দিলেও অনেক সময় আগে থেকে পাইরিডক্সিন দিয়েই দেওয়া হয় যাতে আইএনএস ইনডিউসড পেরিফেরাল নিউরোপ্যাথি হতে না পারে, এভাবে প্রিভেন্ট করা যায়। অথবা আইএনএস দেওয়ার কারণে যদি কারো পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে যায় তখন ট্রিটমেন্ট হিসেবেও পাইরিডক্সিন থেরাপি এটা দেওয়া হয়। There are some other factors, risk factors for developing INS-induced peripheral neuropathy. আমরা তো একটা কথা বললাম যে যারা স্লো অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে INS-induced peripheral neuropathy হওয়ার রিস্ক বেশি। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, যেসব ডিজিজ আর ক্লিনিক্যাল কন্ডিশন থাকলে তাদের ক্ষেত্রে ম্যালনিউট্রিশন বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকার চান্স আছে, এই কারণে তাদের ক্ষেত্রে পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হওয়ার ঝুঁকি বেশি। সেই সব কন্ডিশন এর সঙ্গে যদি আইএনএস থেরাপি যোগ হয় তাহলে এটা রিস্ক আরো বেড়ে যাবে। যেমন যারা ম্যালনিউট্রিশনের পেশেন্ট, ক্রনিক অ্যালকোহলিক, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট, এইডস এর পেশেন্ট, elderly patient and patient with chronic renal failure, chronic kidney disease, এইসব ক্লিনিক্যাল কন্ডিশন থাকলে তাদের ক্ষেত্রে আইএনএস থেরাপি দিলে তাদের আরো আইএনএস ইনডিউসড পেরিফেরাল নিউরোপ্যাথির চান্স বেড়ে যায়। তাহলে কোন কোন প্রিডিসপোজিং ফ্যাক্টরে আইএনএস ইনডিউসড পেরিফেরাল নিউরোপ্যাথির চান্স বেশি? তাহলে এক নম্বরে আমরা বলি স্লো অ্যাসিটাইলেটর যারা, এরপরে ম্যালনিউট্রিশন, ক্রনিক অ্যালকোহলিক্স, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, ক্রনিক রেনাল ফেলিউরের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, এইডস এর পেশেন্ট or immunosuppressant patient and elderly patient, এদের ক্ষেত্রে আইএনএস ইনডিউসড পেরিফেরাল। তো এই জন্য কারো যদি টিবি ডায়াগনোসিস হয় এবং পাশাপাশি তার এগুলোর কোনো একটা কন্ডিশন থাকে তাহলে আইএনএস এর সঙ্গে
প্রোফাইল্যাকটিক পাইরক্সিন দিয়ে দিতে হবে। দিস ইজ অ্যাবাউট আইএনএইচ অর আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রোজেন। এবার আমরা চলে যাই রিফাম্পিসিন। Rifampicin is next important antitubercular drugs. Antitubercular drug, rifampicin. It is rifamycin derivative. এই ডেরিভেটিভ আরো দুই একটা ড্রাগ আছে রিফামাইসিন ডেরিভেটিভস এর মধ্যে। রিফাম্পিসিন, রিফাপেন্টিন, রিফাবিউটিন, রিফাক্সিমিন, এই ধরনের আরো কিছু ড্রাগ আছে। এর মধ্যে রিফাবিউটিন এন্ড রিফাপেন্টিন এরা সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগের লিস্টে আছে। আর রিফাক্সিমিন কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশন ইউজ হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ওটার ইউজ আছে। তো মেকানিজম অফ অ্যাকশন অফ রিফাম্পিসিন। Rifampicin binds with beta subunit of DNA dependent RNA polymerase. Rifampicin binds with beta subunit of DNA dependent RNA polymerase. Then inhibits synthesis of RNA of tubercle bacilli. তাহলে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের বিটা সাবইউনিটের সঙ্গে বাইন্ড করে এটা টিউবারকুল ব্যাসিলাই এর আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। এইভাবে সে অ্যান্টি টিউবারকুলার ইফেক্ট দেয়। তো আইএনএস ছিল টিউবারকুলোসিডাল, রিফাম্পিসিনও কিন্তু টিউবারকুলোসিডাল ইফেক্ট দেয়। তবে আইএনএস বলা হয় নরমালি সে অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং টিউবারকুল ব্যাসিলাই এর এগেইনস্টে হাইলি অ্যাক্টিভ। তো নন ডিভাইডিং টিউবারকুল ব্যাসিলাই এর এগেইনস্টে আবার আইএনএস টিউবারকুলোস্ট্যাটিক ফাংশন। Actively multiplying tubercle bacilli against INS tuberculocidal but non-dividing cell against সে tuberculostatic। আবার রিফাম্পিসিনের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা actively multiplying ড্রাগের actively multiplying tubercle bacilli against মোটামুটি ইফেক্টিভ। তবে তাদের ইম্পর্টেন্সটা বেশি হলো সেমি ডরমেন্ট tubercle bacilli তাদের এগেইনস্টে তারা ইফেক্টিভ। এজন্য রিফাম্পিসিন এই টিউবারকুলাস ক্যাভিটি, অ্যাবসেস ক্যাভিটি, ক্যাভিটেশন এগুলো এরকম থাকলে সেই সাইটে অ্যাক্সেসের জন্য রিফাম্পিসিন ভালো কাজ করে। ওইসব সাইটে টিউবারকুল ব্যাসিলাই গুলো বা ইন্ট্রাসেলুলার যেগুলো এইসব টিউবারকুল ব্যাসিলাই যেগুলোকে পারসিস্টার বলা হয় তাদের এগেইনস্টে দুইটা গ্রুপ বেশি ভালো কাজ করে। একটা হলো সবচেয়ে ভালো কাজ করে পাইরাজিনামাইড, এছাড়া রিফাম্পিসিনও ওইসব ইন্টারসেলুলার সাইটে যেখানে তারা ডরমেন্ট মাইক্রোফেজের ভিতরে ডরমেন্ট থাকতে পারে, সেমি ডরমেন্ট থাকতে পারে, সেখানে ভালো কাজ করে পাইরাজিনামাইড আর নেক্সট এই রিফাম্পিসিন। তো রিফাম্পিসিনেরও এটা ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় এবং এটা বায়োঅ্যাভেলেবিলিটি ভালো। তবে এটা ইনফ্লেমড মেনিনজেস ছাড়া এটা মেনিনজেস সিএসএফ এ এটা গুড পেনিট্রেশন হয় না। ইনফ্লেমড মেনিনজেস থাকলে তখন এটা পেনিট্রেট করতে পারে, কিন্তু নন ইনফ্লেমড মেনিনজেস এটার এন্ট্রি নাই। তো রিফাম্পিসিন টিউবারকুলো আইএনএস এর ক্ষেত্রে যেমন আমরা বললাম এটা হলো মোস্ট অ্যাক্টিভ ড্রাগ অ্যাজ অ্যান্টি টিউবারকুলার এজেন্ট। রিফাম্পিসিন এটা এমন একটা ড্রাগ যেটা স্লো গ্রোয়িং অর সেমি ডরমেন্ট টিউবারকুল ব্যাসিলাই এর এগেইনস্টে মূলত ইফেক্টিভ। তবে অ্যাক্টিভলি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে মোটামুটি ইফেক্টিভ। তবে রিফাম্পিসিনের টিউবারকুলোসিস ছাড়াও আরো কিছু ইউজ আছে। এটা কিন্তু অনেক সময় তোমাদের রিটেনে কোশ্চেন আসে। ইউজেস অফ রিফাম্পিসিন অর ইন্ডিকেশনস অফ রিফাম্পিসিন। What are the indications or uses of rifampicin? Number one, Sir, leprosy. very good. Number one, leprosy বলার আগে তো টিউবারকুলোসিস বলতে হবে। নাম্বার ওয়ান লেপ্রোসি, Yes, sir. নাম্বার ওয়ান টিউবারকুলোসিস, নাম্বার টু লেপ্রোসি। এই দুটাই হলো মাইকোব্যাকটেরিয়া। There are some non-mycobacterial uses even. তাহলে মাইকোব্যাকটেরিয়াল ইউজেস হচ্ছে বা মাইকোব্যাকটেরিয়াল ডিজিজেস যেখানে রিফাম্পিসিন ইউজ হয়, টিউবারকুলোসিস, লেপ্রোসি। and non-mycobacterial diseases যেখানে রিফাম্পিসিন ইউজ হয় একটা হচ্ছে for elimination of meningococcal caries, for elimination of meningococcal caries, carrier meningococcus এর carrier এটা এলিমিনেট করার জন্য
ইউজ করা হয়। এটার আবার ডেফিনিটেড ডোজেস শিডিউল আছে, 600 মিলিগ্রাম বিডি আর টুয়াইস ডেইলি ফর 2 days, এই ডোজে দেওয়া হয় ফর এলিমিনেশন অফ মেনিনগোকক্কাল ক্যারিয়ার্স। এছাড়া ফর এলিমিনেশন অফ স্টাফাইলোকক্কাল ক্যারিয়ার্স, স্টাফাইলোকক্কাসের ক্যারিয়ার যারা, সেই স্টাফাইলোকক্কাস তাদের ক্যারিয়ার থেকে স্টাফাইলোকক্কাসকে এলিমিনেট করার জন্য, তবে এখানে শুধু আবার রিফাম্পিসিন দিয়ে হবে না, অ্যান্টি স্টাফাইলোকক্কাল ড্রাগ হিসেবে রুটিনলি যেগুলো ইউজ হয় এটা দিতে হবে, এর সঙ্গে দিতে হয় রিফাম্পিসিন। Another use for treatment of serious staphylococcal infection, কিছু কিছু স্টাফাইলোকক্কাল সিরিয়াস ইনফেকশন আছে, যেমন স্টাফাইলোকক্কাস দিয়ে যদি অস্টিওমাইলাইটিস হয় এবং সেই ইনফেকশনটা যদি সিরিয়াস হয়, স্টাফাইলোকক্কাস দিয়ে যদি প্রস্থেটিক হার্ট ভালভ এন্ডোকার্ডাইটিস হয়, এই দুইটা সিরিয়াস স্টাফাইলোকক্কাল ইনফেকশনে রুটিন অ্যান্টি স্টাফাইলোকক্কাল যে অ্যান্টিবায়োটিক ইউজ হয় তার সঙ্গে এডিশনাল ড্রাগ হিসেবে ইন কম্বিনেশন রিফাম্পিসিন দেওয়া হয়। তাহলে ফর ট্রিটমেন্ট অফ সিরিয়াস স্টাফাইলোকক্কাল ইনফেকশন লাইক স্টাফাইলোকক্কাল osteomyelitis and staphylococcal prosthetic heart valve endocarditis. Another indication of rifampicin is prophylaxis of contact of children with Haemophilus influenzae type B infection. বাচ্চাদের যদি হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ইনফেকশন হয়, তাদের কন্টাক্ট যারা, তাদের প্রোফাইলাক্সিস হিসেবে rifampicin ইউজ হয়। These are the important uses of rifampicin. Now adverse effects of rifampicin. একটা রিফাম্পিসিন দিলেই একটা ঘটনা ঘটে পেশেন্টের ক্ষেত্রে, এবং এটার কারণে অনেক সময় অনেক পেশেন্ট ভয় পেয়েও যেতে পারে। এই জন্য এই ইনস্ট্রাকশনটা আগেই দিয়ে দেওয়া হয় পেশেন্টকে। সেটা হলো there will be orange coloration of some body secretions like tears, urine, sweat. ইভেন কেউ যদি সব কন্টাক্ট লেন্স ইউজ করে, সেই সব কন্টাক্ট লেন্সও স্টেইনিং হয়ে যেতে পারে। তো বাট ইট ইজ হার্মলেস। এই যে কালারেশন হয়, ইউরিন, সোয়েট অ্যান্ড টিয়ার, ইভেন সব কন্টাক্ট লেন্স, তবে কন্টাক্ট লেন্স যদি কালার হয়ে যায় তখন তো আবার এটার লেন্স যে পারপাসে ইউজ করা সেটার প্রবলেম হবে। এই জন্য তাকে প্রয়োজনে লেন্স আগে খুলে রাখতে হবে। তো এটাকে আগে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে আপনার এই টিবি চিকিৎসা দেওয়া হচ্ছে, এই ওষুধ খাওয়ার কারণে আপনার কিন্তু ইউরিন, আপনার প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে বা অরেঞ্জ কালার বা লাল হতে পারে। তো এটা ভয়ের কোনো কারণ নাই, এটা ঔষধ ওই দিক দিয়ে কিছুটা বের হয়ে যায়, এই কারণে এই কালারেশনটা হচ্ছে, এটাতে কোনো আপনার ক্ষতি হবে না, এটা আগে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়। তো এটা প্রবলেম হয়, কিন্তু এটা কোনো প্রবলেম না বা হার্মফুল কিছু না, এটা হলো হার্মলেস। বাট পেশেন্টকে অ্যালার্ট করে দিতে হয় আগে, যাতে সেটাতে ভয় পেয়ে না যায়। তো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যেটা, সেটা হলো যে ট্রাক্ট ইনটলারেন্স হতে পারে, ফ্লু লাইক সিনড্রোম হতে পারে, ফিভার, মাইলজিয়া, এগুলো পেশেন্ট ফিল করতে পারে, ফ্লু লাইক সিনড্রোম। আর বেশি টক্সিক অ্যাডভার্স ইফেক্ট যেটা প্রবলেম, সেটা হলো যে হেপাটিক ইম্পেয়ারমেন্ট, হেপাটোটক্সিসিটি, ইভেন হেপাটাইটিস, জন্ডিস। হেপাটোটক্সিসিটি, হেপাটোসেলুলার ড্যামেজ, হেপাটাইটিস, জন্ডিস, এগুলো হতে পারে। তবে another important event that may occur with use of rifampicin, সেটা হলো যে there is chance of drug interaction with some drugs. কেন কিছু কিছু ড্রাগের সঙ্গে এর ইন্টারাকশন হতে পারে, বলো দেখি। স্যার এটা এনজাইম ইনডিউসার। ভেরি গুড। Rifampicin is a potent enzyme inducer, so there is chance of drug interaction with some drugs due to enzyme induction.
of that drugs. তো এই জন্য রিফাম্পিসিন দিলে কিছু কিছু ড্রাগের সঙ্গে এনজাইম কিছু কিছু ড্রাগের মেটাবলাইজিং এনজাইম ইন্ডাকশন হওয়ার কারণে এই এনজাইম ইনডিউসিং প্রপার্টির কারণে তাদের ইন্টারাকশন হতে পারে। যেসব ড্রাগের সঙ্গে ইন্টারাকশন হতে পারে যেমন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট লাইক ওয়ারফেরিন, ওরাল কন্ট্রাসেপটিভ, ফিনাইটোয়েন, এই ধরনের কিছু ড্রাগের সঙ্গে এই রিফাম্পিসিনের ড্রাগ ইন্টারাকশন হতে পারে। তো যদি রিফাম্পিসিন দেওয়া হয় একটা পেশেন্টের টিবি ডায়াগনোসিস হলো, তাকে রিফাম্পিসিন সহ অ্যান্টিটিউবারকুলার ড্রাগ থেরাপি দেওয়া হলো, আর অলরেডি সে যদি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফেরিনও খেয়ে থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে? হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স অফ ইউজিং রিফাম্পিসিন ইন এ পেশেন্ট হু ইজ অলসো টেকিং ওয়ারফেরিন? বলো দেখি কি হতে পারে কনসিকুয়েন্স। এটা কিন্তু তোমাদের প্রফে তোমাদের কিন্তু অফপিতে এটা দেওয়া হয়, ড্রাগ ইন্টারাকশন বিটুইন রিফাম্পিসিন এন্ড ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফেরিন। হ্যাঁ বলো কি বলতেছিলে, কি হতে পারে? ওয়ারফেরিনের মেটাবলিজমটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ারফেরিনের মেটাবলিজম তাড়াতাড়ি হয়ে যাবে, তার কনসিকুয়েন্স কি হবে? ঠিক করে কাজ করতে পারবে না। ওয়ারফেরিন কি কাজ করে? বললাম তো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তার মানে সে কোয়াগুলেশন করে, তাই তো? তো যদি কোয়াগুলেশন না হয় তাহলে কি হবে? ব্লিডিং হবে। কোয়াগুলেশন না হলে তো ব্লিডিং। ওয়ারফেরিনের নরমালি অ্যাডভার্স ইফেক্ট ছিল ডোজ বেশি হয়ে গেলে ব্লিডিং হতে পারে, কিন্তু আমরা তো দেই হলো কি পারপাসে দেই? তার যাতে থ্রম্বোএম্বলিক কমপ্লিকেশন না হয়, বা যাদের ক্ষেত্রে থ্রম্বোসিসের কোনো ম্যানিফেস্টেশন অলরেডি হয়ে গেছে ফার্দার যাতে না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য তো অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়। কোয়াগুলেশনের কনসিকুয়েন্স যেটা থ্রম্বোএম্বলিজমের কনসিকুয়েন্স, সেটা যাতে না হয় সেই জন্য তো ওয়ারফেরিনই দেওয়া হয়েছিল। এখন রিফাম্পিসিন দিলে তো ওয়ারফেরিনের মেটাবলিজম বেশি হয়ে যাবে, তাহলে তার অ্যাকশন কমে যাবে না বেড়ে যাবে? ওয়ারফেরিনের কমে যাবে। তো ওয়ারফেরিনের অ্যাকশন যদি কমে যায় তাহলে কি হবে? থ্রম্বোসিস হবে, কমপ্লিকেশনের রিস্ক বেড়ে যাবে, কারণ থ্রম্বোএম্বলিজমের রিস্ক কমানোর জন্য ওয়ারফেরিন দেওয়া হয়েছিল। এখন রিফাম্পিসিন সাথে দেওয়ার কারণে সেই রিফাম্পিসিনের অ্যাকশন কমে গেল, ওয়ারফেরিনের অ্যাকশন কমে গেল, তাহলে তো আবার ওই থ্রম্বোএম্বলিজমের রিস্ক বেড়েই গেল। তাহলে কনসিকুয়েন্স হলো এই, দেয়ার উইল বি increased metabolism of warfarin, so there is increased risk of thromboembolism. এই হলো consequence of using rifampicin in a patient who is also taking warfarin. Now what will be the consequence in a patient who taking rifampicin who is also taking oral contraceptive? বলো, যে ওরাল কন্ট্রাসেপটিভ রেগুলার খাচ্ছিল সে, তাকে যদি রিফাম্পিসিন দেওয়া হয় তাহলে কি কনসিকুয়েন্স হতে পারে? কনসেপশন হবে। সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো মনে রাখো, যে ওরাল কন্ট্রাসেপটিভ দেওয়া হয়েছিল ফর দ্য পারপাস অফ কন্ট্রাসেপশন। এখন রিফাম্পিসিন দিলে, রিফাম্পিসিন যেহেতু এনজাইম ইন্ডিউসার, সে কম্বাইন্ড ওসিপির মূলত ইস্ট্রোজেনের মেটাবলিজমকে বাড়িয়ে দিল, যার ফলে ওসিপির আর ফাংশন যে পারপাসে আমরা দিছিলাম সেটা আমরা পাবো না। কন্ট্রাসেপটিভ পারপাসে দেওয়া হয়েছিল সেটা তাহলে আমরা পাবো না, দ্যাট ইজ দেয়ার উইল বি কন্ট্রাসেপটিভ ফেইলিউর। তো কন্ট্রাসেপটিভ ফেইলিউর হলে দেয়ার ইজ চান্স অফ আনওয়ান্টেড প্রেগন্যান্সি। তাহলে এই প্রবলেমটা ওভারকাম করা যায় কিভাবে? অন্য কন্ট্রাসেপটিভ গুলা ইউজ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে একটা হলো যে অন্য কোনো কন্ট্রাসেপটিভ যেটা এই হরমোন ইস্ট্রোজেনের, মূলত যেহেতু এখানে ইস্ট্রোজেনের মেটাবলিজমটাই ইনভলভ, ইস্ট্রোজেন ছাড়া অন্য কন্ট্রাসেপটিভ দেওয়া, অথবা একদম হরমোনাল প্রিপারেশন বাদ দিয়েই দেওয়া হয়, এটাই হলো বেটার। তাহলে আদার মেথড লাইক ব্যারিয়ার মেথড ইউজ করা যেতে পারে। এখন কারো পক্ষে যদি আদার মেথড ইউজ করা সম্ভব না হয়, সে যদি বলে যে কম্বাইন্ড ওসিপি সে কন্টিনিউ করতে চায়,
সেক্ষেত্রে কি করার আছে? ইস্ট্রোজেনের মেটাবলিজম বাড়িয়ে দিয়েই কন্ট্রাসেপটিভ ফেইলিউর হয় এই ক্ষেত্রে। সেই জন্য এমন প্রিপারেশন ইউজ করতে হবে যেখানে ইস্ট্রোজেনের ডোজ অনেক বেশি। মিনিমাম কত ডোজ লাগে? এই রিফাম্পিসিনের এনজাইম ইন্ডাকশনের কারণে যে কনসিকুয়েন্স হয় এটাকে ওভারকাম করার জন্য এই কন্ট্রাসেপটিভে ইস্ট্রোজেনের ডোজ কতটুকু দিলে এটাকে ওভারকাম করা যাবে, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। অ্যাটলিস্ট 50 মাইক্রোগ্রাম যদি দেওয়া হয় ইস্ট্রোজেনের ডোজ তাহলে এটা ওভারকাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো রিফাম্পিসিনের রিলেশনে কিছু কথা। আচ্ছা, এনজাইম ইন্ডাকশন যখন বললাম, এনজাইম ইনহিবিটরের নাম বলো দেখি কয়েকটা। আইসোনিয়াজেড। ইয়েস, এনজাইম ইনহিবিটরস এর লিস্টে কিন্তু আমাদের একটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগও আছে, সেটা হলো আইএনএস। এটা একটু আগে আমি বলি নাই, তো এই রিলেশনে ওটাও বলে ফেলি। আইএনএস হলো আবার একটা এনজাইম ইনহিবিটর। আইএনএস কিছু কিছু ড্রাগের এনজাইম ইনহিবিশন করে সেই সব ড্রাগের অ্যাকশন বাড়িয়ে দেয়, যেমন ফিনাইটোয়েন, কার্বামাজিপিন, ইথোসাক্সিমাইড, এগুলো সব কিন্তু অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস। অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস ফিনাইটোয়েন, কার্বামাজিপিন, ইথোসাক্সিমাইড, এইসব অ্যান্টি ইপিলেপটিক ড্রাগসের মেটাবলাইজিং এনজাইম ইনহিবিশন করে এইসব ড্রাগের অ্যাকশন বাড়িয়ে দিতে পারে, যার ফলে এইসব ড্রাগের টক্সিক ইফেক্ট, হেমাটোলজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল টক্সিক ইফেক্ট অ্যান্ড স্কিন রিয়াকশন, এগুলো চান্স আরো বাড়ায় দিতে পারে। আইএনএস গেল, রিফাম্পিসিন গেল। নেক্সট ইথাম্বুটল। ইথাম্বুটল টিউবারকুলোসিডাল না টিউবারকুলোস্ট্যাটিক মনে আছে? স্যার এটা স্ট্যাটিক। কালকে বলা হয়েছে টিউবারকুলোস্ট অনলি ইথাম্বুটল is tuberculostatic among the first line anti-tubercular drugs. তাহলে এটা হলো টিউবারকুলোস্ট্যাটিক। এটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইথাম্বুটল inhibits the enzyme arabinosyl transferase. Arabinosyl transferase, an enzyme that is involved in polymerization reaction of arabinoglycan, which is also another important component of cell wall of tubercle bacilli. আমরা তো টিউবারকুল ব্যাসিলাই এর কম্পোনেন্ট হিসেবে যে কোনো ব্যাকটেরিয়ার সেল ওয়ালের কম্পোনেন্ট হিসেবে জানি পেপটাইডোগ্লাইকান। তো টিউবারকুল ব্যাসিলাই এর ক্ষেত্রে অ্যানাদার ইম্পর্টেন্ট সেল ওয়াল কম্পোনেন্ট আছে যেটার নাম হলো অ্যারাবিনোগ্লাইকান। তো এই অ্যারাবিনোগ্লাইকান মলিকুলগুলো পলিমারাইজেশনের জন্য যে এনজাইম রেসপন্সিবল সেটা হচ্ছে অ্যারাবিনোসাইল ট্রান্সফারেস। তো ইথাম্বুটল এই পলিমারাইজেশন যে এনজাইমের দ্বারা হয় সেই এনজাইম অ্যারাবিনোসাইল ট্রান্সফারেস এর ফাংশনকে ইনহিবিট করে দেয়, যার ফলে দেয়ার ইজ নো পলিমারাইজেশন অফ অ্যারাবিনোগ্লাইকান। এইভাবে অ্যান্টি টিউবারকুলার এফেক্ট দেয়। এইভাবে সে টিউবারকুলোস্ট্যাটিক অ্যাক্টিভিটি এই টিউবারকুল ব্যাসিলাই দেয়। ইথাম্বুটলের এই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। নাও অ্যাডভার্স ইফেক্টস অফ ইথাম্বুটল। ইথাম্বুটলের ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে রেট্রোবালবার নিউরাইটিস। রেট্রোবালবার নিউরাইটিস, তো যাদের রেট্রোবালবার নিউরাইটিস হলো অপটিক নিউরাইটিসের একটা ভ্যারাইটি। অপটিক নিউরাইটিসের অনেক কয়েকটা ভ্যারাইটি আছে, তার মধ্যে একটা হলো রেট্রোবালবার নিউরাইটিস। অপটিক নার্ভের ইনফ্লামেশন এর একটা ভ্যারাইটি হচ্ছে রেট্রোবালবার নিউরাইটিস। তো যাদের রেট্রোবালবার নিউরাইটিস হয় তাদের প্রেজেন্টেশন এরকম হতে পারে যে তাদের ভিজুয়াল অ্যাকুইটি কমে যেতে পারে, পেরিফেরাল ফিল্ড অফ ভিশন কমে যেতে পারে, অ্যান্ড ইভেন রেড গ্রিন কালার ভিশন এটাও পেশেন্টের লস হয়ে যেতে পারে। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস পেশেন্টের ডেভেলপ করতে পারে। এই জন্য আগে এক সময় বলা হতো, যদি এখন আর ওটাকে ওইভাবে বলা হয় না, যে চিলড্রেনের ক্ষেত্রে এই জন্য এটাকে আগে কন্ট্রাইন্ডিকেশন বলা হতো।
ইথাম্বুটল ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন, এটা অতীতে বলা হতো। তবে এখন এই যে WHO রিকমেন্ডেড শর্ট কোর্স থেরাপি যেটা ডটস, এখানে যে 6 মান্থ দেওয়া হয়, এখন আর এটাকে সরাসরি কন্ট্রাইন্ডিকেশন বলা হয় না, বরং এটাতে বলা হয় যে 6 মান্থ থেরাপিতে আমরা যে ডোজে দেই তো তাতে এই প্রবলেম ইউজুয়ালি হয় না। তো তারপরে বলা হয় যে পিরিয়ডিক অপথ্যালমোলজিক্যাল এক্সামিনেশন এটা ম্যান্ডেটরি, যে তার কোনো অপথ্যালমোলজিক প্রবলেম দেখা দিচ্ছে কিনা এটা ফলো আপ করতে হয়, মনিটর করতে হয়। তাহলে রেট্রোবালবার নিউরাইটিস, that is inflammation of optic nerve presenting with loss of visual acuity, loss of peripheral field, even loss of red green color vision, resulting in even red green color blindness, even blindness. This is about ethambutol. Now pyrazinamide. Pyrazinamide is another tuberculocidal drug and it is very very important. আমরা এর আগেও বলেছি, গতকালের ক্লাসেও বলেছি যে they are very much effective in eradication of the persister tubercle bacilli. Persisters তার মানে হলো যে টিউবারকুল ব্যাসিলাই গুলা ডরমেন্ট স্টেটে ইন্ট্রাসেলুলারলি থাকে এবং যাদের কারণে ভবিষ্যতে রিল্যাপস অফ টিবি হওয়ার চান্স থাকে, সেগুলোকে পর্যন্ত তারা ইরাডিকেট করে দিতে সক্ষম। এজন্য তাদেরকে বলা হয় পাইরাজিনামাইডকে বলা হয় পাইরাজিনামাইড ইজ স্টেরিলাইজিং এজেন্ট ফর টিউবারকুল ব্যাসিলাই। তারা তো আদার সাইটের বা আদার ফেজের বা আদার ফর্মের যেসব ব্যাকটেরিয়া সেগুলোর এগেইনস্টও কাজ করে, তো তবে সবচেয়ে বেশি কাজ করে তারা ইভেন the tubercle bacilli residing within the cells within macrophages, that is intracellular tubercle bacilli known as persisters, এগুলোকে পর্যন্ত তারা ইরাডিকেট করতে ক্যাপাবল। সেজন্য তাদেরকে বলা হয় স্টেরিলাইজিং এজেন্ট। পাইরাজিনামাইডকে বলা হয় পাইরাজিনামাইড ইজ দ্য স্টেরিলাইজিং এজেন্ট ফর টিউবারকুল ব্যাসিলাই। এবং আমরা গতকালকেও বলেছি যে এই টিউবারকুল ব্যাসিলাইকে সাকসেসফুলি ইরাডিকেট করার জন্যই পাইরাজিনামাইড অ্যাড করে আইএনএস এন্ড রিফাম্পিসিন থেরাপির সঙ্গে পাইরাজিনামাইড অ্যাড করে 9 মান্থ ডিউরেশন থেকে 6 মান্থ ডিউরেশনে কমিয়ে আনা সম্ভব হয়েছে। তো হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ পাইরাজিনামাইড, এটা আমরা কালকে একটু বলে ফেলেছি। ওই যে 9 মান্থ থেকে 6 মান্থের যে ডিউরেশন কমিয়ে আনে কি মেকানিজমে, ওইটাই আসলে মেকানিজম অফ অ্যাকশন। তো পাইরাজিনামাইড দিলে পাইরাজিনামাইড ইন্ট্রাসেলুলারলি ইভেন টিউবারকুল ব্যাসিলাইয়ের উইদিন চলে যায় ইন্ট্রাসেলুলারলি, এটা কনভার্সন হয় ইনটু অ্যাক্টিভ ফর্ম ইন্ট্রাসেলুলার অ্যাসিডিক পিএইচে। এটা লাইসোজাইম যেখানে থাকে, লাইসোজোমের মধ্যে এটা পাইরামিনিডেজ এনজাইম দ্বারা পাইরাজিনোইক অ্যাসিডে কনভার্সন হয়। এই পাইরাজিনোইক অ্যাসিড ইনহিবিট সেল মেমব্রেন ট্রান্সপোর্ট ফাংশন, সেল মেমব্রেন মেটাবলিজম, এগুলোকে ইনহিবিট করে অ্যান্টি টিউবারকুলার এফেক্ট দেয়। তারা ইন্টারসেলুলার টিউবারকুল ব্যাসিলাইকেও কি করে ইরাডিকেট করে। Pyrazinamide is another important antitubercular drug that also penetrates CNS. এটারও CSF penetration আছে, এজন্য মেনিনজিয়াল টিবি, CNS টিউবারকুলোসিসে আইএনএস যেমন বলা হয় মাস্ট, পাইরাজিনামাইডও বলা হয় মাস্ট। Now adverse effects of pyrazinamide. পাইরাজিনামাইডের অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে ইট ইজ জেনারেল ওয়েল টলারেটেড বলা হয়, যে জেনারেল রিকমেন্ডেড ডোজ যেটা, তাতে বলা হয় এটা রিকমেন্ডেড। তবে অ্যাডভার্স ইফেক্ট যদি কারো ক্ষেত্রে হয়ে যায়, মোস্ট সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হেপাটোটক্সিসিটি, হেপাটোসেলুলার ড্যামেজ, জন্ডিস, হেপাটাইটিস, এগুলো হয়ে যেতে পারে। অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট সেটা হলো, আচ্ছা আমরা যেমন আইএনএস এর বললাম স্ট্রাকচারাল সিমিলারিটি আছে উইথ পাইরিডক্সিন, ভিটামিন B6।
পাইরাজিনামাইডের আবার স্ট্রাকচারাল সিমিলারিটি আছে নিকোটিনামাইডের সঙ্গে। আবার এটা স্ট্রাকচারাল অ্যানালগ উইথ ইউরিক অ্যাসিড। Pyrazinamide, pyrazinamide interferes, pyrazinamide enhance excretion of uric acid through renal tubular cell. Renal tubular cell is a transport mechanism. Uric acid excretion হয়ে যায়, ইউরিক অ্যাসিড রেনাল টিউবুলার সেল থেকে রেনাল টিউবুলে চলে যায়, এখান থেকে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়। তো পাইরাজিনামাইড দিলে পাইরাজিনামাইড বিভিন্ন জায়গা দখল করে দিয়ে সে এই পাথওয়ে দিয়ে ইউরিক অ্যাসিডের এক্সক্রেশন এটাকে ইন্টারফেয়ার করে। পাইরাজিনামাইড ইন্টারফেয়ারস উইথ excretion, renal excretion of uric acid. So pyrazinamide interferes with renal excretion of uric acid. So uric acid is retained within the body, increase uric acid level in blood resulting in hyperuricemia. তো hyperuricemia হয়ে গেলে কারো কারো hyperuricemia ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে আর্থ্রালজিয়া, গাউট, অ্যাকুট গাউটি আর্থ্রাইটিস এগুলো হতে পারে। তার মানে পাইরাজিনামাইড ইউরিক অ্যাসিডের এক্সক্রেশন ইন্টারফেয়ার করে ইউরিক অ্যাসিড বডিতে অ্যাকুমুলেট করায় দেয়, হাইপারইউরেসিমিয়া করে, হাইপারইউরেসিমিয়ার কারণে আর্থ্রালজিয়া, গাউট, অ্যাকুট গাউটি আর্থ্রাইটিস এগুলো হয়ে যেতে পারে। এখন বলো এ পর্যন্ত যে ডিসকাশন করলাম তাতে কি পাওয়া গেল, যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস গুলোর মধ্যে হেপাটোটক্সিক ড্রাগস কোনটা কোনটা? Isoniazid and Isoniazid, pyrazinamide, পাইরাজিনামাইড, তারপর রিফাম্পিসিন। আচ্ছা আরেকটা অবশ্য বলি না, স্ট্রেপ্টোমাইসিন তো অ্যানাদার। হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিনের অ্যাডভার্স ইফেক্টও কিন্তু হেপাটোটক্সিসিটি নাই। তার মানে হলো মোস্ট হেপাটোটক্সিক অ্যান্টি টিউবারকুলার ড্রাগস হচ্ছে আইএনএস, রিফাম্পিসিন এন্ড পাইরাজিনামাইড। মোস্ট হেপাটোটক্সিক অ্যান্টিটিউবারকুলার ড্রাগস হচ্ছে আইএনএস, রিফাম্পিসিন এন্ড পাইরাজিনামাইড। আর লিস্ট হেপাটোটক্সিক or rarely hepatotoxic or not hepatotoxic, যাই হোক এই ধরনের কথা, যেগুলো আসলে যেগুলোর ক্ষেত্রে হেপাটোটক্সিসিটি ইউজুয়ালি আমরা বলি না, আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে বাকি দুইটা, ইথাম্বুটল এন্ড স্ট্রেপ্টোমাইসিন। এদের অন্য দিক দিয়ে টক্সিসিটি আছে, কিন্তু কনসার্নিং উইথ লিভার তারা মোটামুটি সেফ, হেপাটোটক্সিসিটি তাদের নাই। তাহলে আইএনএস, রিফাম্পিসিন এন্ড পাইরাজিনামাইড হচ্ছে হেপাটোটক্সিক, মোস্ট হেপাটোটক্সিক। ইথাম্বুটল এন্ড স্ট্রেপ্টোমাইসিন ইউজুয়ালি নট হেপাটোটক্সিক। এখন স্ট্রেপ্টোমাইসিন, তো তোমাদের তো অ্যামাইনো গ্লাইকোসাইড মনে হয় পড়ানো হয়নি এখন, তাই না? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে পড়ানো হয়েছে কি অ্যামাইনো গ্লাইকোসাইড? ম্যাডাম পড়াইছে? না স্যার। আচ্ছা, স্ট্রেপ্টোমাইসিন একটা অ্যামাইনো গ্লাইকোসাইড। অ্যামাইনো গ্লাইকোসাইডস গ্রুপের মধ্যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স আছে। এটা একটা কেমিক্যাল গ্রুপ, এই হেডিং এ অনেক অ্যান্টিবায়োটিক মেম্বার অনেক, তো তার মধ্যে স্ট্রেপ্টোমাইসিন একটা। স্ট্রেপ্টোমাইসিন is a member of the group of antibiotics aminoglycosides. Aminoglycosides এর তোমাদের এটা ক্লাস আছে, ডিসকাশন হবে, এখানে একটু শুধু বলি। এর অনেক প্রপার্টিজ আছে, ইম্পর্টেন্ট প্রপার্টিজ। তার মধ্যে একটা প্রপার্টিজ হলো they are highly water soluble, less or not lipid soluble. তাহলে বলো দেখি স্ট্রেপ্টোমাইসিনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি হবে? কোন ড্রাগ যদি হাইলি ওয়াটার সলিউবল, নট অর লেস লিপিড সলিউবল হয়, তাহলে এই ড্রাগটা কোন রুটে দিতে হবে? IV sir. নলেজ অফ জেনারেল বলো। হ্যাঁ, আইভি অর আইএম, তার মানে প্যারেন্টারালি দিতে হবে। ওরালি দিলে কাজ হবে না স্যার। কেন কাজ হবে না? ওরালি দিলে অ্যাবজর্পশন হবে না, কারণ অ্যাবজর্পশন হওয়ার জন্য
ড্রাগটার এই সলিবিলিটি প্রপার্টি কেমন হইতে হয়? Lipid soluble. লেস লিপিড সলিবল, মোর ওয়াটার সলিবল, তাহলে মোর অ্যাবজর্পশন। আর মোর ওয়াটার সলিবল, লেস লিপিড সলিবল, লেস অ্যাবজর্পশন আর নো অ্যাবজর্পশন। তো অ্যামাইনোগ্লাইকোসাইডস এর গ্রুপ, এই গ্রুপের ড্রাগ গুলো যেহেতু মোর ওয়াটার সলিবল, লেস লিপিড সলিবল আর নট লিপিড সলিবল, তো এই জন্য এদেরকে যদি ওরালি দেওয়া হয়, অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ওরালি, তাহলে এরা যে ট্র্যাক লুমেন থেকে লুমিনাল মেমব্রেন মিউকোজা ক্রস করে যে সার্কুলেশনে পৌঁছবে, এটা তারা পৌঁছতে পারবে না। মেমব্রেন ক্রস করতে হলে তাদেরকে লিপিড সলিবল হতে হয়। এজন্য অ্যান্টিটিউবারকুলার ড্রাগস গুলোর মধ্যে, ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগস গুলোর মধ্যে other 4 first line antitubercular drugs are administered orally, but streptomycin is administered parenterally. It is usually deep intramuscular injection দেওয়া হয় in buttock. বাটকে usually deep intramuscular injection দেওয়া হয়, but this IM injection in buttock is very much painful. এই জন্যই রিসেন্টলি এটার অল্টারনেটিভ হিসেবে লেভোফ্লক্সাসিন এর চিন্তা করা হয়েছে এবং কিছু কিছু ইউজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা আমি কালকে একটু তোমাদের বলেছি। যাই হোক, তাহলে এই হলো স্ট্রেপ্টোমাইসিন। তো স্ট্রেপ্টোমাইসিন ইজ অলসো টিউবারকুলোসিডাল। স্যার মিউট হয়ে গেছেন। স্যার মিউট হয়ে গেছেন। স্যার শোনা যাচ্ছে না স্যার? আরে স্যার নাই। Streptomycin streptomycin acts by inhibiting bacterial protein synthesis. That is, it is protein synthesis inhibitor. It is bactericidal, tuberculocidal also. Streptomycin এর কিন্তু মেইন ইউজ হচ্ছে, মেইন ইউজ কোন ধরনের ব্যাকটেরিয়া এগেইনস্টে বলতে পারো? Streptomycin এর মেইন ইউজ, এটা কিন্তু স্পেসিফিক্যালি টিবি ট্রিটমেন্টের জন্য এটা ডেভেলপ করা হয়নি। এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ডেভেলপ করানো হয়েছে, কিন্তু মাল্টি ড্রাগ থেরাপি অফ টিবিতে এটা এডিশনাল ড্রাগ হিসেবে, এটা ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট অফ টিবিতে এটা ইউজ করা রিকমেন্ডেড। তো মেইনলি কিন্তু এটা রুটিন অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ হয়। তো কোন ধরনের ব্যাকটেরিয়া? ইট ইজ ইউজড মেইনলি ফর ট্রিটমেন্ট অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। এছাড়া সাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া ইনফেকশন ইউজ হয়। আর এদিকে টিউবারকুলোসিসের ট্রিটমেন্টে ইউজ হয়, প্লেগে ইউজ হয়। এই ধরনের সাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশনে এটা ইউজ করা হয়। ব্রুসেলোসিসে ইউজ হয়। তাহলে মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইক প্লেগ, ব্রুসেলোসিস, সাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর এদিকে আমরা বলতেছি টিউবারকুলোসিসের ট্রিটমেন্টে ক্যাটাগরি 2 ট্রিটমেন্টে স্ট্রেপ্টোমাইসিন ইউজ হয়। হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ স্ট্রেপ্টোমাইসিন? ওই অ্যামাইনোগ্লাইকোসাইডস এর যে ইন জেনারেল যেসব অ্যাডভার্স ইফেক্টস বলা হয়, স্ট্রেপ্টোমাইসিনের ওগুলোই সহজে মনে রাখা হয়। অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস, এখানে আমরা বলতেছি অ্যাডভার্স ইফেক্টস অফ স্ট্রেপ্টোমাইসিন: nephrotoxicity, ototoxicity, neuromuscular blockade, and often hypersensitivity rash. তাহলে nephrotoxicity, ototoxicity, neuromuscular blockade, hypersensitivity reaction, including rash. এজন্য স্ট্রেপ্টোমাইসিন থেরাপি দিতে হলে কিন্তু আগেও রেনাল ফাংশন মনিটর করে নিতে হয়, আর ডিউরিং থেরাপিও রেনাল ফাংশন মনিটর করতে হয়। সেরাম ক্রিয়েটিনিন এগুলো রুটিনলি দেখতে হয়। আর যার অলরেডি রেনাল ফেলিউর আছে, তার ক্ষেত্রে রেনাল ফাংশন ইম্পেয়ার্ড আছে, তার ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন কন্ট্রাইন্ডিকেটেড। আর ইথাম্বুটলও কিন্তু অনেকটা, ইথাম্বুটলকে ডাইরেক্টলি নেফ্রোটক্সিক ড্রাগ বলা হয় না, তবে
যার রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে তার ক্ষেত্রে ইথামবুটল বডিতে অ্যাকুমুলেট করে টক্সিসিটি হয়। এই কারণে বলা হয় যে যার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তার ক্ষেত্রে ইথামবুটল এর ডোজ রিডাকশন করে নিতে হয়, ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আর স্ট্রেপ্টোমাইসিন ডাইরেক্টলি বলা হয় যেটা নেফ্রোটক্সিক ড্রাগ, বললামই তো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি, neuromuscular blockade, hypersensitive reaction including rash. Contraindications of স্ট্রেপ্টোমাইসিন, এটা একটু মনে রাখতে হবে। এটা যদিও তোমাদের অ্যান্টিবায়োটিকের রিলেশনে বলা হবে, এখানে তাও একটু ইম্পর্টেন্স বলছি। অ্যামাইনোগ্লাইকোসাইডস, অল অ্যামাইনোগ্লাইকোসাইডস আর contraindicated in pregnancy. প্রেগন্যান্সিতে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ কন্ট্রাইন্ডিকেটেড। এটা স্ট্রেপ্টোমাইসিনই হোক, জেন্টামাইসিনই হোক, যেটাই হোক কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এটা দিলে ফিটাল 8 নার্ভ ড্যামেজ হওয়ার চান্স থাকে, এই জন্যই কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। এছাড়া যেহেতু নেফ্রোটক্সিক ড্রাগ, কাজেই কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ফেইলিউর। যাদের এই ড্রাগে আগে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়েছে, এরকম হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে হবে। এই হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনস। এখন তোমাদেরকে একটা কথা বলি, আমি অলরেডি বলে ফেলেছি, এখন তোমাদেরকে বলবো। এখন একটা প্রেগনেন্ট লেডি, তার যদি টিউবারকুলোসিস হয়ে যায়, আমরা ডায়াগনোসিস করলাম যে প্রেগনেন্ট লেডি উইথ টিউবারকুলোসিস, তার ক্ষেত্রে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দিতে পারবো কি পারবো না? বলো। পারবো সব দিতে পারবো না স্যার। স্ট্রেপ্টোমাইসিনটা পারবো না। তাহলে প্রেগন্যান্সি উইথ টিউবারকুলোসিস, এই ক্ষেত্রে ইউজ অফ অ্যান্টি টিউবারকুলার ড্রাগস এর ক্ষেত্রে যে কথা সেটা হলো অল ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস আর সেফ ইন প্রেগন্যান্সি এক্সেপ্ট স্ট্রেপ্টোমাইসিন। All first line anti-tubercular drugs are safe in pregnancy except streptomycin. এবার আসো tuberculosis in lactating mother. What about use of anti-tubercular drugs? কি মনে হয় তোমাদের? lactating mother এর ক্ষেত্রে anti-tubercular drugs আমরা ইউজ করব কি করব না, যদি তার টিবি হয়ে যায়? Antitubercular drugs can be safely used in lactating mother suffering from tuberculosis. Lactating mother এর যদি tuberculosis হয়ে যায়, তার ক্ষেত্রেও all antitubercular drugs, first line antitubercular drugs can be used safely. তবে যদি মাদার যদি বেবিকে ব্রেস্ট ফিড করে, তাহলে ওই বেবিকে প্রোফাইল্যাকটিক আইএনএস দিতে হবে, আইএনএস প্রোফাইল্যাক্সিস দিতে হবে। তাকে তো ফুল কোর্স অ্যান্টিটিউবারকুলার ড্রাগ থেরাপি মাদারকে দিতেই হবে, ল্যাকটেটিং মাদারকে। আবার যে বেবিকে সে ব্রেস্ট ফিড করায় সেই বেবিকেও আইএনএস প্রোফাইল্যাক্সিস দিতে হবে। কারণ হলো দিস ইজ রিকমেন্ডেড দ্যাট আইএনএস প্রোফাইল্যাক্সিস is given in all contacts of TB. টিবির কন্টাক্ট যারা, যেমন এই বেবি, তার যাদের হ্যাভিং এজ বিলো 5 ইয়ার্স, 5 বছরের নিচে যেসব চিলড্রেন বেবি, তো তারা যদি টিবির কন্টাক্ট নিয়ে আসো, কথা শোনা যাচ্ছে কি? জি স্যার, এখন যাচ্ছে। ঠিক আছে, একটা টিবির পেশেন্ট, তার যদি অ্যান্টি টিবি ড্রাগ থেরাপি দেওয়ার পরে জন্ডিস ডেভেলপ করে,
তাহলে কি করতে হবে? কি করতে হবে বলো, কি মনে হয়? হুম, হ্যাঁ, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা কি এনটিটিভি ড্রাগের কারণে জন্ডিস হলো নাকি তার এটা ভাইরাল হেপাটাইটিস হলো, তাই না? তো এই জন্য সেটা আগে আমাদেরকে কনফার্ম করতে হবে। ভাইরাল মার্ক যদি ড্রাগের কারণেই হয় তাহলে আবার একবারে পরে সব ড্রাগ স্টার্ট করার কথা নেই, বলা হয়েছে যে একটা একটা করে ড্রাগ স্টার্ট করার কথা। ডায়াবেটিক পেশেন্ট তার যদি টিবি হয় সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল কি মেজারমেন্ট নিতে হয়? সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টের টিবি হলে আমরা অ্যান্টি টিবি ড্রাগ দেবো না, ট্রিটমেন্ট দেবো না? কিন্তু আমাদের আর কি চিন্তা করতে হবে এই ক্ষেত্রে? ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের এনজাইম ইন্ডাকশন করতে পারে, এটা চিন্তা করতেছো? আচ্ছা, সেটা হলো ঠিক আছে। তাহলে আমরা সাধারণত সালফোনাইলেরিয়া গ্রুপের ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এগুলোর সাথে এই ড্রাগ ইন্টারাকশন হতে পারে অ্যান্টি টিউবারকুলার ড্রাগের, রিভাম্পিসিনের। তো আমরা তাহলে হ্যাঁ এটা একটা কথা বলছি যে ওইটা বাদ দিয়ে অন্য কিছু। কিন্তু আসলে প্রেগন্যান্সি ও টিউবারকুলোসিস যদি হয় এই ক্ষেত্রে এই টিবি, সরি টিবি প্রেগন্যান্সি তো না, ডায়াবেটিস মেলাইটাস উইথ টিবি এই পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টি টিউবারকুলার ফুল থেরাপি এটা তো আমরা দেবই। আর এই ক্ষেত্রে টিউবারকুলার ড্রাগস না, কিন্তু টিউবারকুলোসিসের ট্রিটমেন্টে অনেক সময় ইউজ করা হয়। কোন ড্রাগ সেটা? অ্যান্টি টিউবারকুলার ড্রাগস না, কিন্তু টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের রিলেশনে কিছু কিছু স্পেশাল কন্ডিশনে ইউজ হয়। কোন ড্রাগ সেটা বলতে পারো? তোমরা কি লাইনে আছো? স্যার মাঝখানে মিউট হয়ে গেছেন তো স্যার, আবার বলেন স্যার। ইয়া হয়ে গেছিল নাকি, ডিসকানেক্ট হয়েছিল? জি স্যার। মিউট হয়ে যাচ্ছে মিউট হয়ে গেছে, শোনা যায় নাই স্যার। আচ্ছা, মিউট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ বলো। টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের রিলেশনে কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয় একটা ড্রাগ আছে, কিন্তু সেটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ না। কি সেটা? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি আমি, স্টেরয়েড। নাও কোশ্চেন, what are the indications of steroid in treatment of tuberculosis and what is the role of steroid in that cases? টিউবারকুলোসিসের কোন কোন ক্ষেত্রে স্টেরয়েড অনেক সময় ইউজ করা হয় এবং এই ক্ষেত্রে স্টেরয়েডের রোল কি? আচ্ছা, স্যার টিউবারকুলার মেনিনজাইটিস স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে টিউবারকুলোসিস উইথ সিভিয়ার ইলনেস, টিউবারকুলোসিসের পেশেন্ট যদি খুব সিভিয়ারলি ইল হয়, সাধারণত মিলিয়ারি টিউবারকুলোসিস, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, টিউবারকুলার মেনিনজাইটিস, টিউবারকুলোমা, দ্যাট ইজ ব্রেনের যে টিউবারকুলোসিস, এক কথায় সিএনএস টিউবারকুলোসিস, এগুলোতে কিন্তু স্টেরয়েড ইউজ করা হয়।
এছাড়া যেসব ক্ষেত্রে টিউবারকুলার লেশনের কারণে অবস্ট্রাকশন হওয়ার রিস্ক থাকে, টিউবারকুলোসিসে আসলে আলটিমেটলি ক্রনিক ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে ফাইব্রোসিস হয়ে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, ফাইব্রোটিক রিঅ্যাকশন হয়ে যেখানে লুমিনাস স্ট্রাকচার আছে সেগুলো কিন্তু অবস্ট্রাকশন হয়ে যেতে পারে অনেক সময়। যেমন এই ধরনের চান্স থাকে প্রাইমারি এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস। তো এখানে প্রাইমারি এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিসে এই লেশন দ্বারা ব্রঙ্কাস অবস্ট্রাকশন হয়ে ওই ব্রঙ্কাস যে লাংসের যে এরিয়েট করে ওই এরিয়া কলাপস হয়ে যেতে পারে। এছাড়া টিউবারকুলোসিস অফ ইউরেটারের যে টিউবারকুলোসিস হয় তো এটা ইউরেটারিক অবস্ট্রাকশন করতে পারে। এরকম ফ্যালোপিয়ান টিউব ফিমেল জেনিটালি এখানে টিউবারকুলোসিস হয়ে অবস্ট্রাকশন হতে পারে। টিউবারকুলাস লিম্ফ নোড এগুলো এনলার্জ হয়ে যে কোনো জায়গায় অবস্ট্রাকশন করে ফেলতে পারে। এই সব ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করা হয়। অ্যানাদার ইম্পর্টেন্ট ইউজ অফ স্টেরয়েড ইন টিউবারকুলার পেরিকার্ডাইটিস। তাহলে কিন্তু অনেকগুলো ইউজ বলা হলো। তাহলে টিউবারকুলার পেশেন্ট উইথ সিভিয়ার ইলনেস, tuberculosis with severe illness like miliary tuberculosis, disseminated tuberculosis, tubercular meningitis, CNS tuberculosis, tubercular pericarditis, tuberculous enlarged lymph node causing obstruction. In case of ureteric obstruction হতে পারে। প্রাইমারি এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস এইসব কন্ডিশনে steroid use করা হয়। These are the important indications of using steroid in tuberculosis in relation to tuberculosis. Role of steroids in that cases, এখানে স্টেরয়েডের রোল কি? আমরা জানি স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। যে কোনো বডির রিয়াকশন, ইনফ্লামেশন এখানে বা বডির টক্সিসিটি এগুলোতে স্টেরয়েড বেনিফিশিয়াল রোল প্লে করে। তো স্টেরয়েড দিলে টিউবারকুলাস অর্গানিজমের যে প্রোটিন এর রেসপন্সে বডির যে সিভিয়ার রিয়াকশন হয় অনেক সময় রেসপন্স করে ইমিউন রিয়াকশন, এই ইমিউন রিয়াকশনকে সে ইনহিবিট করে আর রিডিউস করে যার ফলে এই বডির উপরে যে স্ট্রেসফুল কন্ডিশন এইটাকে সে ট্যাকেল দেয়। ইন দ্য মিন টাইম আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ থেরাপিও দেব, ড্রাগটা কাজ করা শুরু করবে পেশেন্টের এদিকে যে ক্লিনিক্যাল রেসপন্স অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এটা স্টার্ট হয়ে যাবে। এতটুকু টাইম কভার দেওয়ার জন্য আসলে স্টেরয়েড দেওয়া এটা একটা রোল। যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস রিডিউস reactions of body to tubercular protein and by time for anti-tubercular drugs to act. Anti-tubercular drug অ্যাকশনে আসার জন্য যে টাইমটা এই টাইমটা সে কভার দেয়। স্টেরয়েড অলসো inhibit risk of drug reaction, drug toxicity. যে অ্যান্টি-টিউবারকুলার ড্রাগ দেওয়া হয় এগুলোর অনেক সময় রিয়াকশন হয়ে কারণে পেশেন্ট কন্ডিশন ক্লিনিক্যাল কন্ডিশন ডেটেরিয়েট করতে পারে, এটাও সেটা চান্সও কমায় দেয়। স্টেরয়েড reduces inflammation and thus reduce chance of fibrosis and thus reduce or prevent chance of obstruction. যেসব জায়গায় ওই যে বললাম লুমিনাস স্ট্রাকচার অবস্ট্রাকশনের চান্স থাকে এইসব ইনহিবিশন করে ইনফ্লামেটরি রিয়াকশন, ফাইব্রোটিক রিয়াকশন ইনহিবিট করে অবস্ট্রাকশনের চান্স সে কমিয়ে দেয়। These are the important roles of steroid in tuberculosis. তো তোমাদের সময় প্রায় শেষ, আমি হলো জাস্ট অ্যান্টি লেপ্রোসি ড্রাগ, আমরা তো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শেষ করলাম, এই রিলেশনে অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল ড্রাগস হিসেবে অ্যান্টি লেপ্রোসি ড্রাগস, এটা অত ডিটেলস জানতে হবে না, শুধু একটু নাম জানতে হবে, এটা আমি বলে শেষ করে দিচ্ছি ক্লাস। What are the anti-leprosy drugs? Anti-leprosy drugs are also categorized first line anti-leprosy drug, second line anti-leprosy drug. First line anti-leprosy drugs are dapsone, rifampicin and clofazimine. Dapsone, rifampicin and clofazimine.
Dapsone, rifampicin, and clofazimine are the first line anti-leprosy drugs. Second line anti-leprosy drugs are minocycline, pefloxacin, clarithromycin. Minocycline, pefloxacin, clarithromycin. Now, multi-drug therapy for leprosy. Multi-drug therapy for leprosy. For multibacillary leprosy, Dapsone, rifampicin, and clofazimine are administered for 12 months. For multibacillary leprosy, যেখানে leprosy bacilli নাম্বার অনেক বেশি, যেসব লেপ্রোসির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে হয় 12 মাস, দ্যাট ইজ 1 বছর, এবং দিতে হয় 3টা ড্রাগ, Dapsone, rifampicin, and clofazimine. Dapsone, rifampicin, and clofazimine. Dapsone, rifampicin, and clofazimine. And possibacillary leprosy, যেটা যে ক্ষেত্রে leprosy bacilli নাম্বার কম, এই ক্ষেত্রে দেওয়া হয় Dapsone and rifampicin for 6 months. Dapsone and rifampicin for 6 months. তো এর মধ্যে rifampicin তো তোমাদের অ্যান্টিটিউবারকুলার ড্রাগসে বলাই হলো। এখানে ড্যাপসন নিয়ে একটু বলি। ড্যাপসন এটা একটা সালফন, রিলেটেড টু সালফোনামাইড। এটার ফুল নেম হচ্ছে ডাইঅ্যামাইনো ডাইফিনাইল সালফন। ডাইঅ্যামাইনো ডাইফিনাইল সালফন। এটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ফোলেট অ্যান্টাগনিজম। ফোলেট অ্যান্টাগনিজম আদার সালফোনামাইডের মতো এটাও ফোলেট অ্যান্টাগনিজম করে কাজ করে। এটার ইউজেস হচ্ছে লেপ্রোসি তো আছেই, লেপ্রোসি ছাড়াও আদার ইউজেস ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস, ট্রিটমেন্ট অফ নিউমোসিস্টিস ক্যারিনি or নিউমোসিস্টিস জিরোভিসি নিউমোনিয়া ইন এইডস পেশেন্ট। তাহলে লেপ্রোসি বললাম, ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস বললাম, নিউমোসিস্টিস জিরোভিসি নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট লাইক এইডস। Another one is dermatitis herpetiformis. Dermatitis herpetiformis. Adverse effects: GI tract intolerance, skin reaction, allergic rash, even exfoliative dermatitis, even Stevens-Johnson syndrome. আর যাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে, তো তাদের ক্ষেত্রে হতে পারে অনেক সময় সেটা হলো হেমোলাইটিক অ্যানিমিয়া। গ্লুকোজ 6-ফসফেট ডেফিসিয়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। এজন্য ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। রিফাম্পিসিন তো বলাই হয়েছে। এখন ক্লোফাজিমিনের মধ্যে শুধু একটা কথা বলে রাখি, এটা তো মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে ড্যাপসন রিফাম্পিসিনের সঙ্গে ক্লোফাজিমিন ইউজ হয়। তো এটার ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে স্কিন পিগমেন্টেশন, ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্টেশন হতে পারে এটার ইউজের কারণে। ক্লোফাজিমিন এটা আসলে একটা ডাই, এটা একটা ডাই যেটা ড্রাগ হিসেবে ইউজ হয়, এজন্য এটার কারণে স্কিন পিগমেন্টেশন হতে পারে। তো টিউবারকুলোসিসে যেমন স্টেরয়েড বললাম আমরা এডিশনাল ড্রাগ হিসেবে, যদিও এটা অ্যান্টিটিবি ড্রাগ না, অনেক সময় ইউজ হয়। তো লেপ্রোসির রিয়াকশনেও অনেক সময় NSAID, স্টেরয়েড অ্যান্ড থ্যালিডোমাইড এই 3টা ড্রাগ ইউজের কথা আছে। সেটা হলো ফর ট্রিটমেন্ট অফ লেপ্রা রিয়াকশন। লেপ্রোসি রিয়াকশনে একটা কথা আছে যে লেপ্রোসি ট্রিটমেন্ট শুরু করার পরে অনেক সময় অথবা অনেক সময় ট্রিটমেন্ট শেষ করার পরও এক ধরনের রিয়াকশন হয় এবং দেখা যায় তাতে লেপ্রোসির ফিচার আবার এসে যায় বা অ্যাগ্রাভেট করে, ডিটেরিয়েট করে। তো তখন এটাকে বলা হয় লেপ্রা রিয়াকশন। এই লেপ্রা রিয়াকশনের আবার টাইপ দুটো আছে, লেপ্রা রিয়াকশন 1, লেপ্রা রিয়াকশন 2। তো এইসব লেপ্রা রিয়াকশনের ট্রিটমেন্টে অনেক সময় ইউজ করা কথা যেটা সেটা হলো যে NSAID, স্টেরয়েড অ্যান্ড থ্যালিডোমাইড। এটা তোমরা পরে আরো ডিটেইল জানতে পারবে, এই লেভেলে তোমাদের এতটুকু জানলেই যথেষ্ট। তো ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টিমাইকোব্যাকটেরিয়াল ড্রাগস that include anti-tubercular drugs and anti-leprosy drugs আমরা ডিসকাশন এখানে শেষ করে দিলাম। ওকে, তাহলে আজকের ডিসকাশন এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন শোনো, নেক্সট ক্লাসের ব্যাপারে
তোমাদের বৃহস্পতিবার ম্যাডাম কি ক্লাস নেবেন, এটা তোমাদের সঙ্গে কথা হয়েছে? জি স্যার, উনি নেবেন বৃহস্পতিবার। যদি উনি বৃহস্পতিবার নেন তাহলে আর আমি ক্লাস নেব না কালকে। আচ্ছা স্যার, উনি বৃহস্পতিবার আছে। নেবেন বলছেন, এই সপ্তাহে নেবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমরা তো চাচ্ছ তিনটার মধ্যে থাকা নাকি ক্লাস নাম্বার? জি স্যার। ঠিক আছে, তা পড়াশোনা করতেছো তো তোমরা? জি স্যার। তোমাদের ক্লাস কম নিলাম তোমাদের কথা মতো আমরা, যে তোমাদের পড়তে সুবিধা হবে। তো পড়াশোনা চালায় যাও, ঠিক আছে? যা স্যার। পড়ানো হচ্ছে লেকচার হচ্ছে সব চালায় যাও। হ্যাঁ বলো। স্যার মাঝখানে একটু মিউট হয়ে গেছিল স্যার, ওই যে ডায়াবেটিক পেশেন্টের টিউবারকুলোসিস হইলে ম্যানেজমেন্টটা কি বলছেন? ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট উইথ টিউবারকুলোসিস, এক্ষেত্রে অ্যান্টি টিউবারকুলার থেরাপি ইন ফুল কোর্স, ফুল ডিউরেশন তো দিতেই হবে। আর এই ক্ষেত্রে ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে হবে উইথ ইনসুলিন। আসলে যে কোনো ইনফেকশন হয়ে গেলে কিন্তু এটা তোমাদের তো অ্যান্টিডায়াবেটিক ড্রাগ তো বলানো হয়েছে। ইনসুলিনের ইন্ডিকেশনের মধ্যে একটা ইন্ডিকেশন এটা না, ডায়াবেটিস মেলাইটাস উইথ সিভিয়ার ইনফেকশন, মনে পড়ে? ইউজেস অফ ইনসুলিনের মধ্যে ইনসুলিন ডিপেন্ডেন্ট টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দ্যাট ইজ not responding to dieting, exercise and oral anti-diabetic therapy, তাদের ক্ষেত্রে ইনসুলিন দিতে হয়। ডায়াবেটিস মেলাইটাস উইথ কমপ্লিকেশন লাইক কিটোসিডোসিস, এগুলোতে দিতে হয়। তো ডায়াবেটিস মেলাইটাস উইথ ইনফেকশন, এই ক্ষেত্রেও ইনসুলিন দিতে হয়। তো কাজে ডায়াবেটিস মেলাইটাস উইথ টিউবারকুলোসিস, এদের ক্ষেত্রেও অ্যান্টি টিউবারকুলার থেরাপি এদিকে যেমন দিতে হবে ইন ফুল কোর্স, ফুল ডিউরেশন, আর ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে হবে ইনসুলিন দিয়ে, উইথ ইনসুলিন। এটাই ছিল কথা আর কি। তো ঠিক আছে, তাহলে কালকে আমি ক্লাস নেব না, তোমরা যোগাযোগ করো আগে থেকেই ম্যাডামের সঙ্গে। বৃহস্পতিবার উনি ক্লাস নেওয়ার কথা নেবেন, তোমাদের সঙ্গে কথা হয়েছে। তারপরে বলে রাখি, ইন কেস যদি উনি ক্লাস নিতে কোনো সমস্যা কারণ নিতে না পারেন, তাহলে আবার আমাকে আগে জানাই দিবা কিন্তু, যাতে জি তোমাদের স্যার। মিস না হয়। কারণ আমরা ক্লাস কমিয়ে 3টাতে চলে আসছি, 3টার একটা মিস হয়ে গেলে কিন্তু অনেক মিস। হ্যাঁ, একটা ক্লাস না হলে অনেক সমস্যা। তো সেজন্য ক্লাস যেন মিস না হয়। আমি কালকে ক্লাস নেব না, তবে বলে দিলাম ম্যাডাম নেবেন, তোমরা যোগাযোগ করো। ইন কেস ফেল করলে আমাকে অবশ্যই আগে জানাই দেবা। আচ্ছা ঠিক স্যার, আছে? জানাতে পারছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা।